দেশে একদিনে করোনা ভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু। মৃতের সংখ্যা ছাড়ালো ৮০০, শনাক্ত ২,৮২৮। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে শতাংশ হারে সর্বাধিক ২৮% দেখা যাচ্ছে। মৃত্যুর হার বিশ্লেষণে যারা ৬০ তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। করোনায় বেসরকারি হাসপাতাল নিয়ে নানা অভিযোগ। লাগাম টানতে প্রয়োজনে শক্তি প্রয়োগ, হুঁশিয়ারি মন্ত্রণালয়। আমরা যখন ঢুকতে হয় তখন আমরা জানি যে এটা সরকারি হবে, আমাদের এখান থেকে সেটাই বলবো। পরে আসলো ১,৭০,০০০ টন। যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে রাষ্ট্রের শক্তি সামর্থ্য পুরাই আছে, সেটা তাহলে রাষ্ট্রকে অ্যাপ্লাই করতে হবে। ঝুঁকি বিবেচনায় কক্সবাজার পৌরসভাকে রেড জোন ঘোষণা জেলা প্রশাসনের। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আসছে বাজেটে সুবিধা নিতেই শ্রমিক ছাঁটাইয়ের কথা বলছেন পোশাক শিল্পের মালিকরা। দাবি শ্রমিকদের। ভাবমূর্তি সংকটে পড়বে পোশাক খাত, বলছেন অর্থনীতিবিদরা। পিপিই ও মাস্ক নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার স্বাস্থ্য অধিদপ্তরের। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ কমিশনের মাধ্যমে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত, বলছে দুদক। এবং রাজধানীর বাজারে মিলছে মধুমাসের ফল। সরবরাহ নিয়ে প্রাথমিক সংকট হলেও জমে উঠেছে বাজার, অনলাইনেও মিলছে সাড়া। সবশেষ ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮ শতাধিক। নতুন করে ২,৮২৮ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে দুপুরে এ তথ্য তুলে ধরা হয়। ২০ থেকে ৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হলেও ষাটোর্ধ্বরা বেশি মারা যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে। সবশেষ ২৪ ঘন্টায় ২টি ল্যাবে কারিগরি জটিলতায় পরীক্ষা হয়নি। ৫০টি ল্যাবে একদিনে প্রায় ১০% বেড়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪,০৮৮ জনের, যা মহামারীর যে কোনো ২৪ ঘন্টায় সর্বোচ্চ পরীক্ষা। একদিনে ২,৮২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে এ সময়ে শনাক্ত বেড়েছে ১৪.৩২ ভাগ। একদিনে কোভিড জয় করেছেন প্রায় ৬৫০ জন, ফলে সুস্থতার হার বেড়েছে ১১.১%। ২৪ ঘন্টায় মৃত্যুর হার কমেছে প্রায় ১৭%। ৪ জুন পর্যন্ত আইইডিসিআর এর পরিসংখ্যান বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, তরুণ যুবকরা বেশি সংক্রমিত হলেও ষাটোর্ধ্বরা বেশি মারা যাচ্ছেন। লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ ৭১% এবং নারী ২৯%। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে শতাংশ হারে সর্বাধিক ২৮% দেখা যাচ্ছে এবং তারপরে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৭%। যারা ষাটোর্ধ্ব তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। কাজে এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানসিক স্বাস্থ্যের ওপর আবারও জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য বুলেটিনে। যারা আক্রান্ত হয়েছেন তারা বারবার আদা লবঙ্গ মিশ্রিত গরম পানি খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল শাকসবজি এগুলো খাবেন এবং ফুসফুসের ব্যায়াম করবেন। বুলেটিনে আরও জানানো হয়, বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৭,৩৩০ জন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। ৩ মাসে গড়ালো করোনা সংকট। এ সময়ের মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮০০, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬০,০০০। আজকের বিশ্লেষণে গেল ৩ মাসের নানা তুলনামূলক চিত্র তুলে ধরব। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। দেশের ৫০টি পরীক্ষাগারে গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ১৪,০৮৮ জনের নমুনা। এর মধ্যে কোভিড পজিটিভ এসেছে ২,৮২৮ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ নাগাদ মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১১ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এ নাগাদ মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২,৮০৪ জন। দেখে নেব শেষ ৭ দিনের শনাক্তের চিত্র। শেষ ৭ দিনের শেষ দিন বাদে আমরা ৬ দিনই দেখছি যে ২,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে এবং প্রতি ১০০ নমুনায় শনাক্ত
শনাক্তের হারটা কিন্তু আমরা দেখছি যে 20 জনের বেশি ছিল। আজকে রোগী শনাক্ত হয়েছে 2828 জন এবং শনাক্তের হারটা 20.07%। এবার আমরা দেখে নেব গেল 3 মাসের সংক্রমণ প্রবণতার চিত্র। আমরা দেখছি যে করোনা শনাক্ত হবার পর আজ 90তম দিন। 1 মাসের মাথায় রোগীর সংখ্যাটা ছিল 218 জন। এর 1 মাসের মাথায় 8 মে এই রোগীর সংখ্যা কিন্তু ছিল 13,134 জন। এর মধ্যে আমরা দেখছি যে 2 জন বাংলাদেশের যে 3 মাসের চিত্র, 2 জন সর্বোচ্চ সংখ্যক রোগী কিন্তু শনাক্ত হয়েছিল। গেল 3 মাসে করোনা সংক্রমণ ছড়িয়ে গেছে বাংলাদেশের সবগুলো জেলায়। তবে শুরু থেকেই রাজধানীর যে চিত্র ছিল 3 মাসের মাথায় এসেও আমরা একই রকম চিত্র দেখছি। সারা দেশের মোট করোনা রোগীর অর্ধেকই রয়েছে রাজধানীতে, যেটি 49.2%। এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌরসভাকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আগামী 20 জুন পর্যন্ত কক্সবাজার পৌর এলাকা লকডাউন থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার পৌরসভার পুরো এলাকা আগামীকাল থেকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম করোনা ভাইরাস প্রতিরোধে N95 মাস্ক ও পিপিই নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতি। তবে এমন অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক দাবি করেছেন, এক্ষেত্রে ৯/৬ করার সুযোগ নেই। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানান, সকল তথ্য উপাত্ত নিয়ে পূর্ণাঙ্গ কমিশনের মাধ্যমে এ দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কদিন ধরেই খবরের শিরোনাম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতি। অতীতের রূপপুর বালিশ কিংবা ফরিদপুরের পর্দা কেলেঙ্কারি ছাপিয়ে এখন আলোচনায় দুঃসময়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমন কাণ্ড। প্রায় 4 গুণ দামে পিপিই, মাস্ক আর অন্যান্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এমন চাহিদাপত্র যখন হকচকিয়ে সবাই, ঠিক তখনই সংশ্লিষ্ট পরিচালক বলছেন সঠিক দামই নির্ধারণ করা হয়েছে, এখানে সুযোগ নেই গড়িমসির। এই প্রজেক্টের কেনাকাটা কিন্তু সরাসরি বিশ্ব ব্যাংক করছে। প্রতিটা কমপ্লিট সেটের মধ্যে 8টা কম্পোনেন্ট আছে। হেড কাভার, গগলস, এই যে চোখের সামনে যেটা পড়ে এটা, তার সামনে শিল্ড, তারপর আপনার মাস্ক, N95 মাস্ক, তারপর কাভারঅল, তারপর 2 পেয়ার আপনার গ্লাভস এবং তারপর শু কাভার। এখন এটা যদি পিপিই বলেন আপনি যে গাউন কেনার জন্য, তা না। এই আইটেমের নিচেই দেখেন 18 নম্বরে গাউন বলা আছে। গাউনের দাম বলা আছে কিন্তু 300 টাকা। আবার গগলস নিয়ে যে কথাটা আছে দেখেন, এখানে আইশিল গগলসের দামও কিন্তু 200 টাকা ধরা আছে, যেটা আপনার ওই যে কমান্ডোরা পরে, ধরেন যেটা সিডিসি ইউজ করে, সেই সেফটি গগলসের কথা বলা হয়েছে। এরই মধ্যে বিষয়টি দুদকের নজরে এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গঠিত কমিটি, সেই কমিটির রিপোর্ট আমরা চেয়েছি। রিপোর্ট পাওয়ার পরে আমাদের কাছে যেগুলো তথ্য উপাত্ত আছে সেগুলো প্লাস রিপোর্ট দেখে বিশ্লেষণ করে এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে রবি অথবা সোমবার। দেখা যায় যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তাহলে এটা একটা মামলা হবে। এছাড়া দুদক হটলাইন 106-এ স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে বেশ কিছু অভিযোগের কথাও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা যেখানে বিশ্বকে মানবিক হওয়ার বার্তা দিচ্ছে, সেখানে দেশের বেসরকারি হাসপাতালগুলো দিন দিন আরও অমানবিক হয়ে উঠছে। অযৌক্তিক বিল, মাঝরাতে রোগীদের বের করে দেয়া সহ নানা অমানবিকতার নিদর্শন বেসরকারি এসব হাসপাতালগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, এই হাসপাতালগুলো অধিগ্রহণ করে সেবা মূল্য নির্ধারণ করে দেওয়ার উচিত রাষ্ট্রেরই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, লাগাম টানতে প্রয়োজনে শক্তি ব্যবহারের। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল সরকার নির্ধারিত করোনা চিকিৎসা সেবা কেন্দ্র, যেখানে করোনা রোগীদের ফ্রি চিকিৎসা দেবার কথা। তবে সম্প্রতি হাসপাতালটির বিরুদ্ধে করোনায় আক্রান্ত ভর্তি রোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা বিল নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নিজেদের ভুল স্বীকার করে টাকা ফেরত দেয় হাসপাতালটি। আমরা যখন ভর্তি হই তখন আমরা জানি যে এটা সরকারি হবে, আমাদের এখান থেকে সেটাই বলছি। পরে আসলো 1,70,000 টাকা।
তখন তারা বলছে যে 30 তারিখ পর্যন্ত আমাদের সরকারের সাথে এগ্রিমেন্ট ছিল, সেটা শেষ হয়ে গেছে, যার জন্য আপনাদের রিফোর আপিলটা দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সরকারি তালিকায় থেকে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব নয়। নিজেরা না করলে আমরা স্বাধীন বা স্বতন্ত্রভাবে অনেকগুলো কাজ করতে পারতেছি না, যেটাতে রোগীদের সার্ভিসটা আমাদের ভালো হচ্ছে না। একই অভিযোগ রয়েছে ল্যাবেড, ইউনাইটেড সহ বেশিরভাগ হাসপাতালের বিরুদ্ধেই। চিকিৎসা না দিয়ে মাঝরাতে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট আইসিইউর 80% বেসরকারি হাসপাতালে থাকায় তারা সুযোগের অপব্যবহার করছে। সরকারকে অবশ্যই বেসরকারি হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে কিছু হাসপাতালকে, যেগুলোতে আইসিইউ আছে, এগুলোকে কোভিড হাসপাতাল করতে হবে। এই কাজটা করতে হবে সমঝোতার মাধ্যমে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মহামারী কালে বেসরকারি হাসপাতালের এমন আচরণ অপ্রত্যাশিত। যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে রাষ্ট্রের শক্তি সামর্থ্য পুরাই আছে, সেটা তাহলে রাষ্ট্রকে অ্যাপ্লাই করতে হবে। এটা তো হতে পারে না। করোনাকালে অন্যান্য দেশের বেসরকারি কর্পোরেট হাসপাতালে সরকারি প্রণোদনায় বিনামূল্যে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম, তার উপর কর্মরত 300 চিকিৎসকের মধ্যে 83 জনই করোনা আক্রান্ত, মারা গেছেন 3 জন। সব মিলিয়ে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা বিপর্যয়ের মুখে। আর সমন্বয়হীনতার কারণে প্রয়োজনীয় চিকিৎসক না পাওয়ায় সরকারের অধিগ্রহণ করা বেশ কিছু হাসপাতালেও চিকিৎসা সেবা চালু করা যাচ্ছে না। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহত্তর চট্টগ্রামের সরকারি হাসপাতালের করোনা চিকিৎসা সহ অন্যান্য রোগের চিকিৎসায় নিয়োজিত 83 জন চিকিৎসক গত 2 সপ্তাহে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্ত একজন সহ উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন চিকিৎসক। একদিকে রোগীর চাপ আর অন্যদিকে চিকিৎসক সংকট, আর এর ফলে চরম বিপর্যয়কর অবস্থায় পড়েছে চট্টগ্রামের স্বাস্থ্য খাত। করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা টানা 10 দিন দায়িত্ব পালন শেষে 2 সপ্তাহ হোটেল কোয়ারেন্টিন এবং পরবর্তী 6 দিন বাসায় কোয়ারেন্টিন থাকছেন। এই অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। জনবল অনেক বেশি কম থাকাতে আমাদের কিন্তু রোগীদের সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে। 10 দিন ডিউটি করে জনবল অফ হয়ে যায়, সেখানে আমাদের পরিশ্রম বা আমাদের সামর্থ্য আসলেই তখন কঠিন হয়ে যায়। চিকিৎসক সংকট মোকাবেলায় সম্প্রতি 39তম বিসিএস থেকে নিয়োগ পাওয়া 2000 চিকিৎসকের মধ্যে 76 জনকে পদায়ন করা হয়েছে চট্টগ্রামে। করোনা রোগীদের জন্য নির্ধারিত এসব চিকিৎসক নিয়েও সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। 30 জন চিকিৎসকের মধ্যে 17 জন হচ্ছে আমাদের নারী চিকিৎসক এবং তাদের মধ্যে 12 জন হচ্ছে আবার প্রেগনেন্ট এবং ল্যাকটেনিন মাদার। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসকদের দায়িত্ব বন্টন নিয়ে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। বেসরকারি হাসপাতালগুলোতে যারা কাজ করবেন কোভিড রোগী নিয়ে, সরকার তাদের কী ধরনের সুযোগ সুবিধা দিবেন সেটি পরিষ্কার নয় বলে অনেকেই কোভিড রোগীদের চিকিৎসায় নিজেকে ওভাবে নিয়োজিত করতে চাচ্ছেন না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3537 জন। এর মধ্যে 17 জন চিকিৎসক সহ মোট সুস্থ হয়েছেন 1200 জন, আর মৃত্যু হয়েছে 85 জনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। শুক্রবার ভোররাতেই করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। এতে দ্রুতই অবস্থার অবনতি ঘটে তার। এই সময় জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। সকাল 9টায় শুরু হওয়া এই অপারেশন শেষ হয় বেলা 12টায়। অস্ত্রোপচার সফল হলেও 2 দিন আইসিইউতে পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। আজকে সকালবেলায় ভালো থাকা অবস্থাতে হঠাৎ করে খিঁচুনি হয়, তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে ব্রেনে অনেক বড় হিমোরেজ হয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এটা অপারেশনে করা লাগবে আর কি। ছেলে তানভীর শাকিল জয় বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী তার বাবার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। সকলের সহযোগিতায় এই অপারেশনটি করা হয়েছে। অপারেশন চলাকালীন সময়ে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমার বাবার চিকিৎসার জন্য উনি তো প্রথম থেকেই সবকিছু করছেন, ভবিষ্যতেও করা হবে। আমরা ওনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ফেরদৌস লিপি,
সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন সংকট মোকাবেলায় সরকারের প্রণোদনা নেয়ার পর আসছে বাজেটে আবারও বিশেষ সুবিধা নিতে শ্রমিক ছাঁটের কথা বলছেন পোশাক শিল্পের মালিকরা। এমন দাবি শ্রমিক নেতাদের। পোশাক শিল্প মালিকদের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এভাবে ছাঁটাই হলে বিশ্ববাজারে আবারও ভাবমূর্তি সংকটে পড়বে দেশের পোশাক খাত। মালিকপক্ষ বলছে, শ্রমিক ছাঁটাই হলে অবশ্যই শ্রম আইন মেনেই হবে। করোনা সংকটে কার্যাদেশ বাতিল ও স্থগিত হওয়ার কথা বলে সরকারের আর্থিক সহযোগিতা ছাড়া শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা সম্ভব নয়। শুরু থেকেই এমন দাবি তোলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকরা। শ্রমিকদের চাকরি সুরক্ষায় মালিকপক্ষের দাবির মুখে মার্চের শেষ সপ্তাহে রপ্তানি শিল্পের জন্য 2% সুদ ও সহজ শর্তের 5,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করে সরকার। পরবর্তী 3 মাসের বেতন পরিশোধে এই সুবিধা নেন শিল্প মালিকরা এবং বরাবরই তারা বলে আসছিলেন, সংকটকালে কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না। কিন্তু সুবিধা নেয়ার 3 মাস যেতে না যেতেই শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা আসে খোদ বিজেএমএর সভাপতির বক্তব্যে। পোশাক শ্রমিক ও নেতারা বলছেন, বাজেটের আগে সরকারকে নতুন করে চাপে ফেলে বাড়তি সুবিধা আদায় করতে শ্রমিক ছাঁটাইয়ের কৌশল নিয়েছেন শিল্প মালিকরা। সরকার তো প্রণোদনা দিলেই শুধুমাত্র যাতে শ্রমিক শিল্পে ছাঁটাই না হয়, শ্রমিকদের উপর নির্যাতন না আসে, যাতে বেতন বোনাস মালিকরা ঠিকভাবে দিতে পারে, এই জন্য দিলেন। তারা তো প্রতি বাজেটে এই সুবিধা নিয়ে থাকে। এটাও তাদের একটা কৌশল হতে পারে যে শ্রমিক ছাঁটাই এই ইস্যুকে কেন্দ্র করে তাদের বলবে যে তাদের দরকার, এই শ্রমিকদেরকে আমাদের অর্ডার কাজ নাই এবং না থাকার কারণে আমরা কিভাবে তাদেরকে পরিচালনা করব। মালিক পক্ষ বলছে, কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্ত নিলেও অবশ্যই মানা হবে শ্রম আইন। ম্যাকেনজি রিপোর্ট অনুসারে ফ্যাক্টরির হাতে কাজ থাকবে মাত্র 55%। সুতরাং যে কোনো প্রতিষ্ঠানের মতো ফ্যাক্টরিও ক্যাপাসিটি বা লোক সংখ্যা কমিয়ে আনতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। সরকারের নীতি ও অর্থ সহায়তা পাওয়ার পরও বাজেটের আগে শ্রমিক ছাঁটাইয়ে শিল্প মালিকদের অবস্থানের কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এতে ভাবমূর্তি সংকটে পড়বে পোশাক শিল্প। সরকারের প্রণোদনা যতদিন চলেছে, সেটা প্রণোদনার পরের মাস থেকে যদি আমি বলি ছাঁটাই করে দেব, সেটা একটু দুঃখজনক আসলে। এখন এখানে যদি বিপুল পরিমাণে শ্রমিক ছাঁটাই হয় এই অবস্থাতেই, তাহলে কিন্তু সারা দুনিয়া জুড়ে আমাদের ইমেজটা খুব ভালো হবে। বিজিএম এর তথ্য, মার্চেও সংগঠনটির সদস্যভুক্ত 2,274টি কারখানা উৎপাদনে ছিল। বর্তমানে সে সংখ্যা নেমে এসেছে 1,926টিতে, অর্থাৎ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 350 কারখানা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের এভিয়েশন ও পর্যটন খাত। টিকে থাকতে আসছে বাজেটে আগামী 3 বছরের জন্য বিমানবন্দরের সব ধরনের চার্জ মওকুফ ও অ্যারোনটিক্যাল চার্জ কমানোর দাবি এয়ারলাইন্সগুলোর। আর হোটেল ও পর্যটন শিল্পকে বাঁচাতে কর অবকাশ সুবিধা কম সুদে ঋণ চান সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি রিপোর্ট। করোনা মহামারীর কারণে টানা 2.5 মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে চালু হয়েছে ফ্লাইট। তবে স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনায় বেড়েছে খরচ, যদিও যাত্রী খরায় কমে গেছে আয়। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু অনিশ্চিত। প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে আসছে বাজেটে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রুটেও কমপক্ষে 3 বছরের জন্য সব এভিয়েশন চার্জ মওকুফ ও কর ছাড় চায় বিমান সংস্থাগুলো। বিমান ভাড়া সহনীয় রাখতে জেট ফুয়েলের দাম সমন্বয়েরও দাবি তাদের। সরকারের কাছ থেকে চাচ্ছি ল্যান্ডিং পার্কিং চার্জেস ডোমেস্টিকের যেটা ওনারা ডিসেম্বর পর্যন্ত দিয়েছেন, ওইটাকে মিনিমাম 3 বছরের জন্য মওকুফ করার জন্য। ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও যখন যাবে ওই ল্যান্ডিং পার্কিং চার্জেসটাও মওকুফ যেন করে দেয়। করোনার কারণে বছরের শুরু ও ঈদের পুরো ব্যবসা হারিয়েছে দেশীয় হোটেল, মোটেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটররা। জুন পর্যন্ত 5 মাসে পর্যটন খাতে ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। এই অবস্থায় কর্মীদের বেতন ও প্রতিষ্ঠান চালাতে বাজেটে থোক বরাদ্দ চান তারা। 1 কি 2% ম্যাক্সিমাম হারে যদি একটা লোনের ব্যবস্থা করা যায়, কিংবা আমি বলবো যে এবার বাজেটে যদি একটা বড় ধরনের থোক বরাদ্দ দেওয়া যায়, তাহলে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেঁচে যেতে পারে। দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে বাঁচাতে বিমান সংস্থাগুলোর বিভিন্ন সেবার ওপর কর ও সারচার্জে ছাড় এবং হোটেল মোটেলগুলোকে কর অবকাশ সুবিধা দেয়া জরুরি বলে মনে করছেন এই বিশ্লেষক। এভিয়েশন শিল্পের উপরে যেসব ট্যাক্স গুলো আছে বা এক্সাইজ ডিউটি আছে, সেইগুলোকে অন্তত কিছুদিনের জন্য হলে রেয়াতির সুযোগ দিতে হবে। ফুয়েল প্রাইসটাকে যদি একটু
সহনীয় পর্যায়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এয়ারলাইনগুলো তার অনেকটা সাশ্রয় বোধ করবে। আমাদের দেশের হোটেলগুলোতে প্রায় 22% ভ্যাট এবং ট্যাক্স আদায় করা হয়ে থাকে গেস্টদের কাছ থেকে। এই জিনিসের পরিমাণ, ট্যাক্সের পরিমাণটা যদি আমরা কমায় আনতে পারি, তাহলে কিন্তু আমাদের হোটেলের চার্জ অনেক কমে আসবে। বর্তমানে দেশের বিমান পরিবহন ব্যবসার 70% বিদেশি এয়ারলাইন্সের দখলে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ডিএমপিতে কর্মরত এক যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে ঘুষ দেওয়ার সরাসরি প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে বিষয়টি পুলিশ মহাপরিদর্শককে অবহিত করে চিঠি দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। চিঠিতে তাকে বদলি করার অনুরোধ করেছেন তিনি। ডিএমপির সকল কেনাকাটার দায়িত্ব যুগ্ম কমিশনার লজিস্টিকের উপর। এ পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন ইমাম হোসেন। তিনি সরাসরি তার ঊর্ধ্বতন কর্মকর্তা কমিশনারকে 25% ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। গত 30 মে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এমন এক দাপ্তরিক পত্র পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়। একই পত্রে গুরুতর এ বিষয়ে ডিআইজি অ্যাডমিন অ্যান্ড ডিসিপ্লিনের দৃষ্টিও আকর্ষণ করা হয়। চিঠিতে ডিএমপি কমিশনার ডিএমপির বিভিন্ন কেনাকাটায় ইমাম হোসেনের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ করেন। একই সাথে ইমাম হোসেন তাকেও ডিএমপির বিভিন্ন কেনাকাটায় পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেন বলে অভিযোগ করেন তিনি। এমন অবস্থায় যুগ্ম কমিশনার ইমাম হোসেনকে ডিএমপিতে রাখা সমীচীন হবে না উল্লেখ করে তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলির সুপারিশ জানানো হয়। 2012 সালে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন ডিএমপিতে পোস্টিং নিয়ে আসেন। পরে ডিএমপির ডিসি অর্থ, ডিসি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে একই দফতরের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইমাম হোসেন। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজার ছেয়ে গেছে মধু মাসের ফলে। করোনা ভাইরাস আর আমপানের কারণে কেনাকাটা কিছুটা কম হলেও কয়েকদিনের মধ্যেই বাজারে জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। অন্যান্য বছরের মতো তুমুল ব্যস্ততা নেই এবার পুরান ঢাকার ফলের আড়তে। করোনা পরিস্থিতির কারণে এবার কিছুটা ভাটা পড়েছে কেনা বেচায়। তারপরও আড়তে আড়তে চলছে আম লিচু বিক্রি। আকার আর প্রকার ভেদে দামও হাঁকছেন আড়তদাররা। পাইকারি দামে ভালো জাতের আম কেজি প্রতি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে, আর লিচু হাজারে 1500 থেকে 2000 টাকা। বাজার অতটা ভালো না, তবু আমরা কিনতেছি, বাদ আমাদের বিক্রি করতে হবে। সবার আসলে এই করোনার সময় নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য খাওয়া উচিত। আড়তদারদের দাবি, করোনার কারণে কিছুটা চাহিদা কম মধু মাসের ফলের, সঙ্গে আমপানের কারণে আমের ক্ষতি হয়েছে বেশ। আমপানের যে তুফানটা, ওর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমের, ভালো আমরা এখনো আসে নাই। এখনো তো মানুষ ভয়তে ঘর থেকে বাইরে হচ্ছে না। রাজধানীর আড়তগুলোতে এখন ভরে গেছে আম, লিচু, কাঁঠাল আর আনারসে। সেই ফলগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু করোনা একটি বড় প্রভাব রেখে যাচ্ছে। করোনার কারণে খুচরা পর্যায়ে ক্রেতার সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম। অনলাইনেই অনেকে সারছেন কেনাকাটা। যারা অনলাইনে কিনে তারা হয়তো বাসায় বসে কিনে, কিন্তু আমার তো আগের মতো ছিল। রাজশাহীর আম আর দিনাজপুরের লিচু বাজারে আসলে জমে উঠবে গ্রীষ্মের ফলের বাজার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে পর্যটন নগরী কক্সবাজার পর্যটক শূন্য থাকায় কমেছে বর্জ্য, প্রাণ ফিরেছে প্রকৃতি ও জীববৈচিত্র্যে। পর্যটন নির্ভরে নগরীর নাগরিক জীবনে কোভিড-19 মারাত্মক প্রভাব ফেললেও প্রকৃতির এই ভিন্ন সাজ নতুন করে ঘুরে দাঁড়াতে উৎসাহ জাগিয়েছে অনেককেই। বিশ্ব পরিবেশ দিবসে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাগরিক মানুষ নয়, কক্সবাজার সৈকতের আধিপত্য এখন লাল কাঁকড়ার দখলে। দূষণ, অপরিকল্পিত নগরায়ন আর অনিয়ন্ত্রিত পর্যটনে দীর্ঘ সময় ধরে ধুঁকতে থাকা কক্সবাজার 2 মাসের লকডাউনে ফিরেছে আপন রূপে। সৈকতের নানা সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য যেন নতুন করে প্রাণ পেয়েছে। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের এমন সৌন্দর্য এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে একেবারে আলাদা। সৈকতের বালিয়াড়িতে বাসা বাঁধছে খুদে কাঁকড়ার দল। বালুচরে বল বানিয়ে আলপনার কাজ করছে প্রকৃতি। করোনায় নিজেদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়লেও প্রকৃতির এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। মানুষরা যেভাবে সমাগত ছিল, পশু পাখি ওদের ঠিকমতো চলাচল করতে পারে নাই। পানির যে দূষণ এটাও হচ্ছে না, প্লাস এই সাগরে যে প্রাণীগুলো আছে বা যে মাছ আছে, হ্যাঁ, এরা তাদের স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছে। সাগর পাড়ে পর্যটক না নামার কারণে বিভিন্ন ধরনের গাছপালা, কাঁকড়া
এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, আগে আমরা এগুলো দেখতে পেতাম না। পরিস্থিতি স্বাভাবিক হলে নিজেদের ভুল ত্রুটি শুধরে প্রকৃতির অনুকূলে ব্যবসায়িক কার্যক্রমের প্রত্যাশা এই ব্যবসায়ী নেতার। লকডাউনের পরে এই বিষয়টা একটু জোরালোভাবেই করা উচিত, যে জৈব বৈচিত্র্য রক্ষা হবে, একই সাথে পর্যটন শিল্পও আবার চাঙ্গা হবে। পরিবেশবাদীরা বলছেন করোনার থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির প্রতি আরও যত্নবান হতে হবে সবাইকে। এই সমুদ্র সৈকত থেকে বিভিন্ন জোনে ভাগ করতে হবে। কিছু জোনে মানুষ আনাগোনা থাকবে, আর কিছু জোনে জীববৈচিত্র্যের সমাহার থাকবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কক্সবাজারে পর্যটক আগমন। করোনা পরিস্থিতির কারণে নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হলেও কক্সবাজারের জীববৈচিত্র্যের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই রূপ ও রং ধরে রেখে এগিয়ে যাবে পর্যটন নগরীর কার্যক্রম, এমনটাই আশা সবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে একদিনে করোনা ভাইরাসে আরও 30 জনের মৃত্যু, মোট সংখ্যা ছাড়ালো 800, শনাক্ত 2828। ঝুঁকি বিবেচনা কক্সবাজার পৌরসভাকে রেড জোন ঘোষণা জেলা প্রশাসনের। আসছে বাজেটে সুবিধা নিতেই শ্রমিক ছাঁটের কথা বলছেন পোশাক শিল্পের মালিকরা, দাবি শ্রমিকদের। ভাবমূর্তি সংকটে পড়বে পোশাক খাত, বলছেন অর্থনীতিবিদরা। পিপিই ও মাস্ক নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার স্বাস্থ্য অধিদপ্তরের। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ কমিশনের মাধ্যমে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত, বলছে দুদক। এবং রাজধানীর বাজারে মিলছে মধু মাসের ফল, সরবরাহ নিয়ে প্রাথমিক সংকট হলেও জমে উঠছে বাজার, অনলাইনেও মিলছে সাড়া। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।